গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের নেক্সট পার্টটা হলো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা নার্সিং কেয়ার দিতে গেলে প্ল্যান্ড ওয়েতে করতে হয় এবং যেটা ছাড়া আমরা সিগনিফিক্যান্ট ওয়ার্ক বা সাইক্লিক ওয়েটা মেনটেন করতে পারি না। তো সেটার নাম হলো নার্সিং প্রসেস। মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে তো নার্সিং চলে। তো সেই নার্সিং প্রসেসটা সম্পর্কে আমরা এবার জানবো যে এর কী কম্পোনেন্ট, কেন নার্সিং প্রসেস দরকার আছে আমাদের, আর কিভাবে এটাকে মেনটেন করতে হয়, কিভাবে এটাকে আমি ডাইনামিক প্রসেস বলতে পারি। ঠিক আছে, তাহলে এবার দেখে নিই। Nursing process is a critical thinking process that professional nurses use to apply the best available evidence to caregiving and promoting human functions and responses to health and illness. তার মানে কি, নার্সিং প্রসেস একটা ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস। মানে তুমি প্ল্যানটা করবে এমন করে তোমাকে প্ল্যান্ড ওয়েতে প্রসেসটা মেনটেন করতে হবে। হ্যাপাজার্ড করলে কিন্তু তাহলে প্রায়োরিটি তুমি মিস করে যাবে। যার যে প্রায়োরিটিটা আগে দরকার, যে কেয়ারটা যে পেশেন্টের আগে দরকার, সেই অনুযায়ী তোমাকে কিন্তু কেয়ার দিতে হবে একটা সিস্টেমেটিক ওয়েতে। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল, কোনো পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তো তোমার সেখানে প্রায়োরিটি কী হওয়া উচিত, যে পেশেন্টটাকে আগে আমাকে পজিশন ঠিক করতে হবে, অক্সিজেন দিতে হবে, তাই না, স্যাচুরেশন চেক করতে হবে। সেটা না করে তুমি কী করলে, তার বেড করতে শুরু করলে। বেড করাটা তখন তো আমার প্রায়োরিটি ছিল না। যখন আমার পেশেন্টের নিড অনুযায়ী যেটা আমার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট, সেটা আমি আগে কেয়ার দেব, অ্যাটেনশান দেব। ঠিক আছে, সেটাকে আমি বলছি প্রায়োরিটি কেয়ার। মানে প্রায়র থাকবে, সবার প্রথমে থাকবে, ফার্স্ট আমি সেই কেয়ারটা দেবো, এটাকে বলে। তাহলে সেটা করতে গেলে আমি ডিসিশনটা নেব কী করে, থিঙ্কিং করে, চিন্তা ভাবনা করে। সেটাকেই বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। একটা প্রফেশনাল নার্সের ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্যাপাবিলিটি থাকে, এটা আমরা কোয়ালিটিতে পড়েছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা যদি আমি করি, ক্রিটিক্যাল থিঙ্কিং করে যদি কোনো ডিসিশন নিই, তাহলে কি করব, তার যে হেলথ প্রবলেম ছিল সেটা সলভ করতে পারবো, বিভিন্ন যে ইলনেস ছিল সেটাতে আমি রেসপন্স করতে পারবো, এবং সেই ক্লায়েন্টের যে বডি ফাংশনগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারবো। বা ধরো আরেকটা এক্সাম্পল দিতে পারি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে, যেমন তুমি ডিউটিতে জয়েন করলে, করার পর দেখলে কোনো একটা সেমি কনশাস বা কনফিউজ পেশেন্ট আছে উইদাউট বেড রেলিং। তাহলে তুমি কী করলে, ফার্স্ট তুমি জাস্ট ভেবে নিলে যে পেশেন্টটা রেস্টলেস, যেহেতু পেশেন্ট তো পড়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার কী করা উচিত, আগে কিন্তু এখানে আমার সেফটি নিডটা দেখা উচিত। তাহলে সেফটি দিতে গেলে আমার কী করতে হবে, পেশেন্টটাকে আমি আমার চোখের সামনে আনতে পারি। যদি তা না পসিবল হয় তাহলে আমি রেলিং দিতে পারি। চোখের সামনে আনলাম এবং রেলিং দিলাম, কেননা চোখের আড়ালেও যদি আমি রেলিংটা দিই, আমি কিন্তু বুঝতে পারবো না, অনেক সময় রেলিংটাও টপকে পেশেন্ট নেমে যায়। তাহলে আমি যদি রেলিংটাও অ্যাপ্লাই করি, বেড রেলিং বা সাইড রেলিং যাকে বলে, তাহলে অন্তত পেশেন্টটা প্রোটেক্টেড থাকবে, ফল ইনজুরি হওয়ার চান্স আমি কমাতে পারবো। ঠিক আছে, তাহলে এটা তুমি চিন্তা করলে, করে ডিসিশন নিলে এবং বেড রেলিংটা দিলে, সেটা আবার সিকিউরড কিনা দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি নার্সিং প্রসেস ইজ আ ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস, সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা এই ডেফিনেশনটা যেটা যে মানে যারা দিয়েছেন তিনি হলেন, মানে সেটা রেফারেন্স হচ্ছে আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশন 2010। ঠিক আছে, মানে ANA 2010। এছাড়া কি, নার্সিং প্রসেস ইজ এ সিস্টেমেটিক মেথড অফ প্ল্যানিং অ্যান্ড প্রোভাইডিং ইন্ডিভিজুয়ালাইজড নার্সিং কেয়ার। তাহলে নার্সিং প্রসেসটা একটা সিস্টেমেটিক মেথড, আর কি, ইন্ডিভিজুয়ালাইজড নার্সিং কেয়ার। ঠিক আছে, মানে একটা পেশেন্টকেই তুমি পেশেন্টকে কেয়ার দিতে গেছো, সেই পেশেন্টেরই নার্সিং প্রসেস তুমি করবে। ঠিক আছে, মানে এটা গ্রুপে হচ্ছে না, এটা সিঙ্গেল পেশেন্টের সিঙ্গেল নার্সিং কেয়ার প্রসেস হবে। ঠিক আছে, মানে নার্সিং প্রসেস। নেক্সট, পারপাস অফ নার্সিং প্রসেস। তাহলে দেখো ডেফিনেশন থেকে আমরা কিন্তু অনেকগুলোই পারপাস পেয়ে গেছি, তাও একটু পয়েন্ট ওয়াইজ আমরা দেখে নিই। To identify clients'
হেলথ স্ট্যাটাস অ্যান্ড অ্যাকচুয়াল অর পোটেন্সিয়াল হেলথ কেয়ার প্রবলেম অর নিড, মানে পেশেন্টের হেলথ স্ট্যাটাস আমি জানতে পারবো যদি নার্সিং প্রসেস আমি করি, এবং তার অ্যাকচুয়াল আর পোটেনশিয়াল যে প্রবলেমগুলো, যেগুলো এখনকার প্রবলেম এবং ইন ফিউচার এই প্রবলেমগুলো হতে পারে, সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। নেক্সট, হেল্প ইন এনশিওরিং কোয়ালিটি কেয়ার, মানে আমি যে কোয়ালিটি কেয়ার দিচ্ছি, এই যে অ্যাকর্ডিং টু নিড আমরা কেয়ার দিচ্ছি, সেটাতেও কিন্তু আমি এনশিওর করব যে না, আমি যে কেয়ারটা দিলাম সেটা কোয়ালিটি কেয়ার হবে এবং পেশেন্ট কোয়ালিটি কেয়ারই পাবে। নেক্সট, টু স্টাবলিশ প্ল্যানস টু মিট দ্য আইডেন্টিফাইড নিডস, তুমি যে নিডটা আইডেন্টিফাই করেছো সেই নিডটা কিন্তু প্ল্যান ওয়াইজ তুমি স্টাবলিশও করছো, মানে কেয়ার দিচ্ছ। তুমি ভাবলে পেশেন্টার হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, সুগার লেভেল 25 mg/dl হয়ে গেছে, তাহলে ইমিডিয়েটলি আমাকে আগে গ্লুকোজ রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে তুমি সিবিজি চেক করেছো, রেকর্ড করেছো, গ্লুকোজ রিপ্লেসমেন্ট করেছো, ফিজিশিয়ানকে জানিয়েছো, তাহলে এটা কি একটা প্ল্যান্ড ওয়েতে হয়েছে, সিবিজি চেক করেছো, রিচেক করেছো যে এটা কতটা ইফেক্টিভ হলো, তাহলে এটা কিন্তু তুমি তার নিডটা ফুলফিল করলে, ঠিক আছে। নেক্সট, নার্সিং প্রসেস হেল্পস টু ইভ্যালুয়েট, তাহলে তুমি বুঝতেও পারলে, দেখো এখানেই কিন্তু আগের অ্যান্সারটাও রয়েছে যে আমি ইভ্যালুয়েট যেমন করছি রিইভ্যালুয়েটও করবো, কেননা আমি পেশেন্টের টেম্পারেচার ছিল 104 ডিগ্রি ফারেনহাইট, সেটাকে টেপিন স্পাঞ্জ দিলাম, ওষুধ দিয়েছি, দিয়ে আবার আমি 2 ঘন্টা পরে যদি চেক করি, তার মানে এটাই রিইভ্যালুয়েশন। তাহলে আবারও যদি চেক করে দেখলাম টেম্পারেচারটা কমেছে, তাহলে কি তুমি বুঝতে পারলে তোমার নার্সিং কেয়ারটা কতটা এফেক্টিভ হয়েছে, ঠিক আছে। নেক্সট, টু ডেলিভার স্পেসিফিক নার্সিং ইন্টারভেনশনস টু মিট দোজ নিডস, তাহলে আমরা বললাম যে একটা প্রবলেমের জন্য আমরা প্ল্যান করে ইন্টারভেনশন দেব, ইন্টারভেনশন মানে নার্সিং কেয়ার দেওয়া কাজটা, ঠিক আছে। তাহলে নার্সিং তার যে নিড সেই অনুযায়ী তুমি ইন্টারভেনশন স্পেসিফিক্যালি দেবে। যার শ্বাসকষ্ট তাকে নিশ্চয়ই আমি প্রপটাপ পজিশন দেবো বা ফাউলাস পজিশন দেবো, অক্সিজেন দেবো, অক্সিজেন স্যাচুরেশন চেক করব, ঠিক আছে। এরকম স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক প্রবলেমের জন্য স্পেসিফিক কাজ আমাকে করতে হবে। নেক্সট, হসপিটাল টিমস অলসো হ্যাভ এ অ্যাক্সেস টু সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক প্ল্যান অফ কেয়ার, তাহলে কি তুমি এই যে ডিউটি করে একটা রেকর্ড করে নার্সিং প্রসেস বানিয়ে কেয়ার দিয়েছো, সেটা তো তুমি পেশেন্টের ডকুমেন্টের সাথেই রেখে এসেছো। যদি কেউ মনে করে হসপিটাল অথরিটি যে কী করেছে আমার হেলথ পার্সোনাল একটু দেখি, সেও কিন্তু এই সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক কেয়ার প্ল্যানটা দেখতে পাবে এবং বুঝতে পারবে তুমি প্ল্যান ওয়াইজ কাজ করেছো। নেক্সট, নার্সিং প্রসেস হেল্পস টু প্রিভেন্ট আননেসেসারি রিপিটেশন অফ ওয়ার্ক, এই যে রেকর্ডিংটা থাকছে তার ফলে কি হবে, নেক্সট টাইম কেউ কিন্তু এই সেম কাজটা রিপিট করতে পারবে না। দেখা গেল তুমি একটু আগেই সিবিজি চেক করেছো, ধরো দুটোই ডিউটি শেষ হলো, তুমি একটার সময় সুগার চেক করেছো, নর্মাল আছে, কেউ 3টের সময় গিয়ে আবার নিশ্চয়ই চেক করবে না যদি না অর্ডার থাকে, তাহলে কি সেটা যে টাইমে করার আছে সেই টাইমেই সে করবে। তাহলে যদি রেকর্ডিং দেখতে পায় সে আর করবে না, আবার 8 আওয়ার্স ইন্টারভ্যালে নিশ্চয়ই করবে, তার মানে আমি রিপিটেশনটা স্টপ করতে পারলাম, ঠিক আছে। আর কি, এটা একটা লিগাল ডকুমেন্ট, মানে পেশেন্টের এই ডকুমেন্টটা আমি মানে আমার যে অ্যাক্টিভিটি বা আমি যে কাজটা করেছি তার একটা প্রমাণ, বা যখন আরটিআই করে তখন যাতে তুমিও প্রুভ করতে পারো যে আমি এই কাজটা করেছি, সেটার কিন্তু রেকর্ডিং আছে উইথ ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে। নেক্সট, নার্সিং প্রসেস প্রমোট ফ্লেক্সিবিলিটি ইন গিভিং ইন্ডিভিজুয়ালাইজড নার্সিং কেয়ার, মানে কি এই যে ইন্ডিভিজুয়াল কেয়ারটা আমরা বলছিলাম, সেটা মানে ফ্লেক্সিবিলিটি আনতে হেল্প করে, মানে তুমি যেভাবে পেশেন্টটাকে অক্সিজেনটা দিলে সেটার মধ্যে হয়তো পেশেন্ট এখন একটু স্টেবল, তুমি হয়তো এটুকু বললে যে এইটা একটুখানি আপনি সরিয়ে দিন, তুমি যে কাজটা যতটা ইন্ডিপেন্ডেন্টলি করছিলে পেশেন্ট হয়তো কমপ্লিটলি ডিপেন্ডেবল ছিল তোমার উপর, কিন্তু তোমার কেয়ার দেওয়ার ফলে দেখলে পেশেন্টও কিন্তু একটু ফ্লেক্সিবল হয়েছে এবং তোমাকে হেল্প করছে কাজে। তাহলে এই যে তুমি প্ল্যান করে নিয়েছো, পেশেন্টও জেনে গেছে যে এরপরে কী কাজ হবে, সেও কিন্তু তোমাকে এতটাই হেল্প করতে পারবে যে
তোমার কাজ করতে সুবিধা হবে, নার্সিং কেয়ার প্ল্যান বানাতে সুবিধা হবে, কেননা সে জেনে গেছে যে এই কেয়ারটার পর এই কাজটার পর সিস্টার এই কাজটা করবেন। তার ফলে কি হলো, তুমি অনেকটা ফ্লেক্সিবিলিটি পেলে, তুমি তোমার প্ল্যান ওয়েতে যেমন করছিলে তেমনি তোমার এক্সপার্টাইজও চলে আসবে। ঠিক আছে, ইট হেল্প স্টুডেন্টস ফর দেয়ার লার্নিং, এটা নিশ্চয়ই বুঝতেই পারলে। নেক্সট, ইট প্রোভাইডস অ্যান অর্গানাইজড মেথড অফ গিভিং নার্সিং কেয়ার, তাহলে এটা একটা অর্গানাইজড ওয়েতেই আমরা কেয়ারটা দিচ্ছি। নেক্সট, নার্সিং প্রসেস হেল্পস টু ইনক্রিজ দ্য পাওয়ার অফ কমিউনিকেশান, তাহলে একটা কেয়ার দিতে গেলে তোমাকে অ্যাসেসমেন্ট করতে হচ্ছে, হিস্ট্রি নিতে হচ্ছে, প্রবলেমটা সম্পর্কে জানতে হচ্ছে। তাহলে এই যে তুমি একটা পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করছো বা ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলছো, তাতে কিন্তু তোমার কমিউনিকেশান স্কিলটাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা খুব জরুরি। ইট অলসো হেল্পস দ্য নার্স টু গেন স্যাটিসফ্যাকশন বাই গেটিং রেজাল্টস, তাহলে বুঝতেই পারছো, ইভ্যালুয়েট করে তুমি যদি দেখো তোমার কেয়ার দেওয়ার ফলে একটা গুড ফিডব্যাক এসেছে, তাহলে কিন্তু যে কেয়ার দিচ্ছে তারও স্যাটিসফ্যাকশনটা বাড়বে। ঠিক আছে, ইট অলসো হেল্পস ইন এনহ্যান্সমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্সি, তাহলে তুমি একটা কাজ করতে করতে যখনই তোমার স্কিলড হয়ে যাবে, এক্সপার্টাইজ চলে আসবে, তখন কিন্তু তুমি একটা ইন্ডিপেন্ডেন্সি ফিল করবে, ও এটা করতে হবে, এটা আমি পারবো। তাহলে এই যে কমেন্ট বা এই যে তোমার একটা ফিলিংস, সেটাকেই বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্সি। ঠিক আছে, ইট অলসো হেল্পস ইন এনকারেজমেন্ট অফ পেশেন্ট, বুঝতেই পারছো, আমরা একটু আগেও বললাম যে এটা পেশেন্টকে এনকারেজ করতে হেল্প করে, যে যেমন স্টিম ইনহেলেশন তুমি পেশেন্টকে দিচ্ছ, প্রথম দিকে তুমি প্রত্যেকটা স্টেপ তাকে বুঝিয়েছো, তারপর তার পাশে 15 মিনিট 20 মিনিট যতক্ষণ সে স্টেপ নিয়েছে দাঁড়িয়েছিলে। নেক্সট কী হলো, এবার দেখবে আস্তে আস্তে পেশেন্টটা এতই কনফিডেন্ট হয়ে যাবে, তোমাকে হয়তো বললো যে সিস্টার আমাকে দিন, আমি এবার পারবো, আমি শিখে গেছি। তাহলে এই যে পেশেন্ট এনকারেজড হয়েছে তোমাকে দেখে যে না এটা তো এত ইজি, আমি করতে পারবো, বা তোমাকে বললো আমি এবার থেকে বাড়ি গিয়েও তো এটা নিতে পারি সিস্টার, তাহলে এই যে এনকারেজমেন্ট সেটা কিন্তু তুমিই করলে পেশেন্টকে। ঠিক আছে, বা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, সেটা কিন্তু পেশেন্টরা বাড়িতে গিয়েও করতে পারে, এই যে তুমি প্র্যাকটিস করাচ্ছ রিপিটেডলি, সে কিন্তু শিখে গেছে, সে কিন্তু বলতেই পারে, বলবেও যে আমি এটা বাড়ি গিয়েও করতে পারবো তো সিস্টার। তাহলে বুঝতে পারলে তুমিই পেশেন্টকে হেল্প করলে এনকারেজ করে। ঠিক আছে, আর কি আছে, ইট অলসো ইউজ ফর ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি অলসো, তার মানে এই নার্সিং প্রসেসটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে এবং কমিউনিটির ক্ষেত্রেও ইউজ করতে পারি। ওকে, তাহলে মোটামুটি এগুলো গেল আমার নার্সিং প্রসেসের পারপাস। ঠিক আছে, এবার আসি কম্পোনেন্ট অফ নার্সিং প্রসেস, মানে কি কি কম্পোনেন্ট আছে একটা নার্সিং প্রসেসে। এই যে এতক্ষণ বলছিলাম এইটা করব, এই কাজ ওই কাজ, মানে ইন্ডিভিজুয়াল একটা কাজের তো নাম আছে, তাহলে সেই কম্পোনেন্টগুলো কি, সেটা হচ্ছে তোমরা দেখেইছিলে আগে, আমরা অ্যাডপি বলেছিলাম একটা, সেটা এবার এক্সপ্লেন করার টাইম এসেছে। ঠিক আছে, তাহলে এ মানে অ্যাসেস, ডি মানে ডায়াগনোসিস, পি ফর প্ল্যান, আই ফর ইমপ্লিমেন্ট অ্যান্ড ই ফর ইভ্যালুয়েট মানে ইভ্যালুয়েশন। ঠিক আছে, এইটা একটু চেঞ্জ হবে, যখন ধরো তোমরা ওয়ার্ডে গেছো তখন কিন্তু তুমি এই পয়েন্টগুলো লিখতে পারবে, কেননা তুমি পেশেন্ট পাচ্ছ, কেয়ার দিচ্ছ, এটা একদম মাথায় ঢুকিয়ে নাও। কিন্তু যখন তুমি পরীক্ষার হলে তোমাকে বলা হলো যে পেশেন্ট পেয়েছো, তোমাকে এই কেয়ার দিতে হচ্ছে, তুমি একটা নার্সিং প্রসেস লেখো 48 আওয়ার্সের, সেক্ষেত্রে তাহলে কি হবে, সেখানে কিন্তু তুমি কেয়ার দিতে পারছো না, সেখানে কিন্তু তোমাকে প্ল্যানিং লিখে ইমপ্লিমেন্টেশনের প্লেসটাতে মানে কলামটাতে লিখতে হবে যে অ্যাকর্ডিং টু প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন উইল বি ডান, কেননা তুমি এখানে পেশেন্ট পাওনি, পেশেন্টের জন্য প্ল্যান করেছো, ইমপ্লিমেন্টেশন কী করবে, যদি তুমি পেশেন্ট পেতে তবেই কিন্তু তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারতে। এবার যদি তুমি কেয়ারটা না দাও, ইভ্যালুয়েশনে আমি কি লিখব, ইভ্যালুয়েশনে যে ধরো টেম্পারেচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি প্ল্যান করলে এই টেপিড স্পঞ্জ অ্যাসেসমেন্ট, যদি অ্যান্টিবায়োটিক থাকে সেটা রিঅ্যাসেসমেন্ট, তাহলে ইভ্যালুয়েশন আমি কি টেম্পারেচার উইল বি রিডিউসড মানে কমতে পারে, তুমি প্ল্যান করেছো জ্বর হয়েছে আমি স্পঞ্জিং দিচ্ছি, তাহলে তুমি কি ভাবতে পারো যে আমি রেজাল্টটা কী আসতে পারে, ফিডব্যাকটা
টেম্পারেচারটা কমবে, আমি এটাই ভাববো, তাই না? তো সেটা কিন্তু তখন এক্সপেক্টেড আউটকাম লিখতে হবে ইভ্যালুয়েশনের জায়গায়, ঠিক আছে? ইভ্যালুয়েশন তখনই লিখবে যখন তুমি ওয়ার্ডে আছো, পেশেন্ট পেয়েছো, কেয়ার দিয়েছো, রিয়েল পেশেন্টেরকে কেয়ার দিয়েছো। কিন্তু যখনই তুমি মানে পরীক্ষার হলে বসে পেশেন্টের নার্সিং প্রসেস লিখছো, তখন কিন্তু তোমাকে ইভ্যালুয়েশনের জায়গায় এক্সপেক্টেড আউটকাম যে এটা হতে পারে সেইটা লিখতে হবে, ঠিক আছে? এটা তোমাদের বই থেকে নিয়েছি, একটু দেখে নাও। তাহলে এক্ষেত্রে অ্যাসেসমেন্ট বলতে আমরা আগেই পড়েছিলাম কি কি ছিল, সাবজেক্টিভ ডেটা আর অবজেক্টিভ ডেটা। সাবজেক্টিভ ডেটা মানে যেটা এক্সপ্লেইনড বাই পেশেন্ট, আর অবজেক্টিভ ডেটা মানে যেটা উই ক্যান প্রুভ। তাহলে আমরা আগেই পড়ে নিয়েছি, যেমন ধরো তুমি টেম্পারেচার চেক করেছো, দ্যাট ইজ অন অবজেক্টিভ ডেটা। তারপর তুমি ব্লাড প্রেশার চেক করেছো, সেটাও একটা অবজেক্টিভ ডেটা। এগুলো অবজেক্টিভ ডেটা। আর সাবজেক্টিভ ডেটা কি, সিস্টার আমার না রাতে খুব জ্বর এসেছিলো, জ্বরটা চেক করা হয়নি, বা আমার কাল রাতে 3 বার লুজ মোশন হয়েছে, সেটা কিন্তু তুমি জাস্ট শুনলে। এর তাহলে লুজ মোশন হয়েছে, তুমি কোরিলেট করবে কি দিয়ে, তার স্কিন কন্ডিশন, তার ব্লাড প্রেশার চেক করে। হাইপোটেনশন হতে পারে, 3 বারে বোধহয় হবে না, কিন্তু আমাকে কোরিলেট করতে হবে। মানে আমরা একটা পয়েন্টে পড়েছিলাম না, ভ্যালিডেট করতে হবে ডেটাটাকে। তো সেরকম আমাকে পেশেন্ট যেটা বলছে সেটার সঙ্গে কিন্তু আমার রিপোর্টও মানে একটা সামঞ্জস্যতা দেখাবে, ঠিক আছে? তাহলে আমি অ্যাসেসমেন্ট করলাম। নেক্সট আমার ডায়াগনোসিস, ঠিক আছে? ডায়াগনোসিস মানে হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশান। তাহলে প্রবলেম আইডেন্টিফিকেশানের মধ্যে কি আছে, ডেটা অ্যানালাইসিস। যে তুমি ইনফরমেশানগুলো পেয়েছো, সেই ডেটাগুলো এবার আমি অ্যানালাইসিস করব, যে কী প্রবলেম আছে সেটা অনুযায়ী আমি প্রবলেম আইডেন্টিফাই করব। ডেটাগুলো কালেক্ট করে নিয়ে সেটা এবার প্রবলেম আইডেন্টিফিকেশান করলাম। প্রবলেম আইডেন্টিফিকেশান করব, আর সেই প্রবলেমের যা যা ক্যারেক্টারিস্টিক আছে সেগুলোও আমি ওখানে লিখব, ঠিক আছে? তার মানে একটা প্রবলেম আমি ফর্মুলেট করতে হবে, করলাম। নেক্সট কি আছে, প্ল্যানিং। প্ল্যানিং মানে হচ্ছে কি, আমরা যেটা বললাম প্রায়োরিটি ওয়াইজ, আগে যেটা আমার ইমিডিয়েট কেয়ার দরকার সেটা আমি আগে রাখবো, তারপরে আমি অন্যগুলোকে প্ল্যানিং করব। মানে অ্যাকর্ডিং টু নিড আমি কেয়ারটাকে পরপর সিরিয়ালি সাজাবো। তাহলে কি করতে পারি, প্রায়োরিটাইজ করতে পারি, গোল সেট করতে পারি, যে এটার জন্য আমি এই গোলটা রাখলাম, যে টেম্পারেচার তার ধরো হাইপার টেনশন হলে আমার গোল কি থাকবে, গোল মানে লক্ষ্য থাকবে টু মেনটেন বা টু রিডিউস ব্লাড প্রেশার, ঠিক আছে? গোল সবসময় 2 করে লিখবে। এরপরে স্ট্র্যাটেজিস মানে তুমি কি করতে চাইছো, প্ল্যান করলে যে এটা করতে পারি, যেমন ব্লাড প্রেশার চেক করতে পারি, অ্যান্টি হাইপারটেনসিভ দিতে পারি, রিল্যাক্সেশন করাতে পারি। এই যে স্ট্র্যাটেজিগুলো নিলে সেগুলোকে নন থেরাপিউটিক কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো। নেক্সট, ডেভেলপিং নার্সিং কেয়ার প্ল্যান। এবার তুমি কেয়ার প্ল্যানটা প্রিপেয়ার করে ফেলেছো, ঠিক আছে? এবার ইমপ্লিমেন্টেশন মানে কাজটা তুমি করবে। এতক্ষণ প্ল্যান করেছো, এবার কাজটা তুমি করতে চাও। তো তার ভেতরে কি আসছে, রিঅ্যাসেসমেন্ট, প্রায়োরিটাইজ করলে, রিসোর্সেস দিলে, ইন্টারভেনশন করলে, রেকর্ডিং করলে, মানে এটা হচ্ছে প্রসিডিওরটা। ইমপ্লিমেন্টেশন মানে যা যা আমি প্ল্যান করেছিলাম সেটা আমি এবার প্রসিডিওরটা পেশেন্টের উপরে মানে করলাম, যা চেয়েছিলাম আমি এই করতে চাই সেগুলোই আমি পেশেন্টের উপর সেটা অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশন বলতে কি, মানে আমি যে কাজটা করলাম আমি বুঝবো কী করে যে সেটা আমি ঠিক করেছি। এটা কি করতে পারি, অ্যাসেসমেন্ট করতে পারি, এটা রিঅ্যাসেসমেন্টও হতে পারে। নেক্সট, নার্সিং ডায়াগনোসিস আবার চেক করতে পারি, প্ল্যানিং করতে পারি, ইমপ্লিমেন্টেশন করতে পারি। তাহলে এটাই আবার সাইকেল ওয়াইজ কিন্তু চলবে, যদি আমি ডিজায়ার্ড আউটকাম না পাই, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা কি পেলাম, নার্সিং প্রসেসের কম্পোনেন্টগুলো হলো ADP, যদি আমি শর্ট ফর্মে বলি। তাহলে অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। এটা কিন্তু তোমাদের লং কোশ্চেনেও আসে, শর্ট কোশ্চেনেও আসে। অতএব
খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর নার্সিং ডায়াগনোসিস পার্টটা আমরা আরও ডিটেলসে পড়ে নেব, ঠিক আছে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রসেস। তার মানে এই যে নার্সিং প্রসেসটা, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। ফার্স্ট, এটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেস। আমরা ছবিটাতে দেখেছি যে এটা একটা সাইকেল, তাই সাইক্লিক প্রসেস। ডাইনামিক ইন নেচার, তার মানে কি ডাইনামিক মানে টোটাল। তাহলে কি তুমি টোটাল তাকে কেয়ারটা দিচ্ছ। আমরা ফার্স্ট পড়েছিলাম হলিস্টিক নার্সিং, তাহলে নার্সিং প্রসেস কিন্তু হলিস্টিক ইন নেচার, মানে ডাইনামিক নেচার, ঠিক আছে। টোটাল কেয়ারই তুমি দেবে, যে না আমি শুধু আপার পার্ট, বডির আপার পার্টের কেয়ার দেবো বা মেন্টাল হেলথের খেয়াল রাখবো না, সেরকম নয় কিন্তু। এটা একটা ডাইনামিক ইন নেচার। নেক্সট, ক্লায়েন্ট সেন্টার্ড, মানে কি ক্লায়েন্ট ওরিয়েন্টেড, মানে তুমি পেশেন্টকে কেয়ার দিচ্ছ, পেশেন্ট সেন্টার্ড কেয়ার দিচ্ছ। নেক্সট, ফোকাসেস অন প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং, মানে বুঝতেই পারছো পেশেন্টের প্রবলেমটাকেই তুমি সলভ করতে চাইছো এবং ডিসিশন নিচ্ছ তার প্রবলেম সলভ করার জন্য। নেক্সট, ইন্টারপার্সোনাল অ্যান্ড কোলাবোরেটিভ স্টাইল, মানে কি এটা কি তুমি যেমন কেয়ার দিচ্ছ ইন্ডিভিজুয়ালাইজ কেয়ার, তেমনি আরেকটা পেশেন্ট যখন আসছে তুমি তাকেও কিন্তু কেয়ার দিচ্ছ। নেক্সট, তুমি 24 আওয়ার্স ডিউটি করছো না, তাহলে তোমার জায়গায় আরও কেউ আসছে, তাহলে সেখানে মানে এই যে হেলথ কেয়ার পার্সোনালের হ্যান্ডওভার হচ্ছে, সেখানেও কিন্তু তুমি তাকে বুঝিয়ে দিতে পারছো যে তুমি প্রায়োরিটাইজ কী প্রবলেমের করেছিলে, কোন কোন কেয়ারগুলো দিয়েছো, এবং তুমি তার সঙ্গে কোলাবোরেট করে কিন্তু এই নার্সিং প্রসেসটা করছো, যে ঠিক আছে এই কেয়ারটা এখন দেওয়া হয়েছে। যেমন ধরো কোনো ইনভেস্টিগেশনে তুমি পাঠিয়েছিলে, তাহলে কি তুমি যখন হ্যান্ডওভার দিচ্ছ পেশেন্টটার, তখন কিন্তু তুমি জানাতে পারছো যে পেশেন্টটার আলট্রাসোনোগ্রাফিতে গেছিলো, এখন কিন্তু তুমি পারলে মানে তুমি রিপোর্টটা কালেক্ট করার চেষ্টা করো, বা কোনো ব্লাড ইনভেস্টিগেশন হয়েছিল, তাহলে এই রিপোর্টটা কালেক্ট করতে হবে ইভিনিংয়ে। এই যে একটা কোলাবোরেশন চলে, সেটাকেই বলা হচ্ছে কোলাবোরেটিভ ইন স্টাইল। নেক্সট, ইউনিভার্সাল অ্যাপ্লিকেবিলিটি, তুমি যেখানেই যাও না কেন এই নার্সিং প্রসেসটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। যে ইউনিটেই যাও না কেন, যে হসপিটালেই যাও না কেন, বা যে স্টেটেই যাও না কেন, তুমি এই নার্সিং প্রসেস অ্যাপ্লাই করতে পারবে পেশেন্টের উপর। নেক্সট, ইউজ অফ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্লিনিক্যাল রিজনিং। ক্লিনিক্যাল রিজনিং মানে হচ্ছে যে তুমি এই যে কাজটাই করছো না কেন, তুমি কিন্তু ক্যাপাবল টু গিভ আ রিজন, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে। আর ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আমরা আগেই বলে দিয়েছি, এখানে আর ডিটেলসে গেলাম না। তো তুমি তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং যেমন ইউজ করছো, তেমনি ক্লিনিক্যাল রিজনগুলোও কিন্তু তুমি ইউজ করতে পারবে। তুমি সিচুয়েশন বুঝে কিন্তু রিজনিং দিয়ে কাজ করতে পারবে। এবার যেটা আমরা পড়বো, আমরা একটু আগে বললাম না যে নার্সিং ডায়াগনোসিসটা আমরা একটু এক্সপ্লেন করব। তো সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস আমরা যে ফরম্যাট ফলো করি সেটা হলো নন্দা নার্সিং ডায়াগনোসিস, ঠিক আছে। তাহলে সেটা কি ডায়াগনোসিসটা একটু ডেফিনেশনটা জেনে নিই। আ ক্লিনিক্যাল জাজমেন্ট concerning a human response to health conditions or life processes, or a vulnerability for that response by an individual, family, group or community। তাহলে কি মিনিংটা দাঁড়ালো, বলতে চাইছে যে এই যে নার্সিং ডায়াগনোসিস হচ্ছে একটা ক্লিনিক্যাল জাজমেন্ট, মানে একটা পেশেন্টের তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং করেছো বা দেখেছো, ফিল করেছো, তো তুমি একটা জাজমেন্ট নিয়েছো কি রিলেটেড, তার হেলথ কন্ডিশন রিলেটেড বা লাইফ প্রসেস রিলেটেড হলো, সেটা কিন্তু একটা রেসপন্সের মানে ভালনারেবিলিটি মানে হচ্ছে সংবেদনশীল। সেটা ইন্ডিভিজুয়ালের হতে পারে, ফ্যামিলির হতে পারে, গ্রুপের হতে পারে, কমিউনিটির হতে পারে। তাহলে নার্সিং ডায়াগনোসিসটা হচ্ছে একটা জাজমেন্ট মেড বাই হেলথ প্রফেশনাল, এখানে স্পেশালি নার্সিং প্রফেশনালস হবে। তাহলে তারা কি করছে, ক্লায়েন্ট বা ফ্যামিলি বা গ্রুপ বা কমিউনিটি, তারা তাদের যে হেলথ কন্ডিশন রিলেটেড যে রেসপন্স, সেই রেসপন্সের ক্লিনিক্যাল জাজমেন্টটাকে আমরা নার্সিং ডায়াগনোসিস বলছি, ঠিক আছে। তাহলে এই নার্সিং ডায়াগনোসিস কত টাইপের হয় দেখে নিই। মোটামুটি 4 ধরনের হয়।
মানে 4 টাইপস। তাহলে কি কি? ফার্স্ট, অ্যাকচুয়াল ডায়াগনোসিস। অ্যাকচুয়াল ডায়াগনোসিস মানে কি? অ্যাকচুয়াল মানে হচ্ছে আমরা বুঝতেই পারছি যে এটা একটা মানে ইমিডিয়েট কেয়ার দরকার, বা অ্যাকচুয়ালি সেটা পেশেন্ট এখন সাফার করছে, এই প্রবলেমটা এখন সে সাফার করছে বা প্রবলেম নিয়ে অ্যাডমিশন হয়েছে, ইমিডিয়েটলি আই ক্যান প্রুভ দ্যাট প্রবলেম, ঠিক আছে? সেটাকে বলছি অ্যাকচুয়াল ডায়াগনোসিস বা ক্লায়েন্টের অ্যাকচুয়াল প্রবলেম। নেক্সট, হেলথ প্রমোশন ডায়াগনোসিস মানে হচ্ছে যে তার হেলথ কন্ডিশনটাকে ইমপ্রুভ করার জন্য আমি ক্লায়েন্টকে প্রিপেয়ার করছি, তার জন্য যে ডায়াগনোসিস ফর্ম করছি তাকে বলছি হেলথ প্রমোশন ডায়াগনোসিস। এটা কি রিলেটেড হয়? ক্লায়েন্টের প্রিপেয়ারনেস টু ইমপ্রুভ দেয়ার হেলথ কন্ডিশন। নেক্সট, রিস্ক ডায়াগনোসিস। রিস্ক ডায়াগনোসিসটা হচ্ছে যে এখন প্রবলেমটা নেই, কিন্তু কিছু কিছু ফ্যাক্টরের জন্য প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করতে পারে। তো সেই প্রবলেমগুলো, তাহলে যে প্রবলেম এখানে বুঝতেই পারছো, যে প্রবলেম নেই সেই প্রবলেমকে কখনো কিন্তু আমি সবার প্রথমে প্রায়োরিটাইজ করতে পারি না। রিস্ক ডায়াগনোসিস ইজ দ্য লাস্ট নার্সিং ডায়াগনোসিস, এটা মনে রাখবে, ঠিক আছে? কখনো কেউ সবার প্রথমে রিস্ক ডায়াগনোসিস আইডেন্টিফাই করবে না। রিস্ক অবশ্যই আছে, প্রত্যেকটা পেশেন্টের রিস্ক আছে, সেটা কিন্তু আমাদের লাস্ট প্রায়োরিটি। ওকে, তাহলে আরেকটা ডায়াগনোসিস যেটা আমরা মিস করছি সেটা হচ্ছে সিনড্রোম ডায়াগনোসিস। সেটাতে বলা হচ্ছে যে এটা অনেকগুলো নার্সিং মানে প্রবলেম বা রিস্ক নিয়ে আর কি তৈরি হচ্ছে, মানে বিভিন্ন ধরনের সাসেপ্টিবিলিটি মিলে আমরা প্রেডিক্ট করতে পারি, এবং সেটা নিয়ে যে ডায়াগনোসিসটা হচ্ছে তাকে বলছি সিনড্রোম ডায়াগনোসিস। যেমন এক্সাম্পল হতে পারে পোস্ট ট্রমাটিক সিনড্রোম, যেমন ধরো কোনো রেপ ভিকটিম বা কোনো ডিজাস্টার ভিকটিম, এইটাকে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে মেনলি আমাদের তাহলে সিনড্রোম ডায়াগনোসিসও যদি তুমি ডায়াগনোসিস করতে পারো সেটাও কিন্তু রিস্ক ডায়াগনোসিসের আগে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের টাইপস অফ ডায়াগনোসিস আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, কম্পোনেন্ট। তাহলে একটা নার্সিং ডায়াগনোসিস যে আমি ফর্ম করব তার কিছু কিছু কম্পোনেন্ট আছে, সেটা অ্যাকর্ডিং টু নন্দা নার্সিং ডায়াগনোসিস আমরা ফলো করব, ঠিক আছে? কম্পোনেন্টগুলো হলো মেনলি 3টে কম্পোনেন্ট। প্রবলেম মানে অ্যাকচুয়াল সাফারিং, নেক্সট ইটিওলজি, আর ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স। প্রবলেম মানে পেশেন্ট কী প্রবলেমে ভুগছে, যেমন ধরো পেশেন্টের ডিহাইড্রেশন হয়েছে, ঠিক আছে? মানে ফ্লুইড কমে গেছে, শরীরে জল কমে গেছে, লিকুইডটা কমে গেছে, ব্লাড বা বডি ফ্লুইড কমে গেছে, তাহলে সেটা একটা প্রবলেম। তাহলে এখানে প্রবলেম আমি মেডিকেল টার্মে কী লিখতে পারি? ফ্লুইড ভলিউম ডেফিসিট, সেটা হলো অ্যাকচুয়াল প্রবলেম, ঠিক আছে? ইটিওলজি মানে কোন কারণে কমলো, তাহলে রিলেটেড টু কি? ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, ব্লিডিং হতে পারে, ঠিক আছে? যে কোনো কারণে এই কারণে তার ফ্লুইড ভলিউম ডেফিসিট হয়েছে। তুমি কি করে বুঝলে? কি দেখে বুঝলে? তাহলে আমাকে প্রত্যেকটার জন্য অ্যান্সারেবল হতে হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে কি দেখে বুঝলাম? পুওর স্কিন টার্গার, ডিহাইড্রেটেড স্কিন, সানকেন আইবল, ডিক্রিজ ইন ইউরিন আউটপুট, এগুলো হচ্ছে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক, বা এই দেখে বুঝলাম। তাহলে পেশেন্টের প্রবলেম কী ছিল? ফ্লুইড ভলিউম ডেফিসিট, ফ্লুইড শরীরে কমে গেছে, কেন? বমির জন্য। কি দেখে বুঝলাম? পুওর স্কিন টার্গার, স্কিনটা শুকিয়ে গেছে, চোখগুলো ভেতরে ঢুকে গেছে। এগুলো কিন্তু একদম আমি লেমন্স টার্মে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, অসুবিধা যাতে না হয়। এগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবে না, তোমাদের বোঝানোর জন্যে কিন্তু এই টার্মগুলো আমাকে ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা এবার একটুখানি এক্সপ্লেন করেছিলাম যেটা, সেটা মিলিয়ে না। তাহলে প্রবলেম স্টেটমেন্ট ডিসক্রাইবস দ্য ক্লায়েন্টস হেলথ প্রবলেম, etiology is the causes of health problem, and defining characteristics means the cluster of sign and symptoms that indicate the presence of health problem, মানে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছে, ঠিক আছে? এক্সাম্পল একটা দিই, আমি আগের এক্সাম্পলটা দিলাম ফ্লুইড ভলিউম ডেফিসিট, এবার এক্সাম্পলটা দিচ্ছি অ্যাকিউট পেন, মানে
এখানে অ্যাকিউট পেনে একটা ভুল আছে, তোমরা এটা ঠিক করবে অ্যাকিউট পেনটা কোথায় হচ্ছে। ধরো পায়ে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, তাহলে এখানে আমরা কি লিখব, সেই অনুযায়ী কিন্তু লিখব, স্পেসিফিক কথা লিখব। অ্যাকিউট পেন মানে কোথাকার পেন, ফার্স্ট আসলো আমরা পড়েছিলাম না লোকেশন PQRST-তে, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে লোকেশনটা অবশ্যই জানতে হবে। তাহলে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন, ঠিক আছে, রিলেটেড টু অ্যাবডোমিনাল সার্জারি। তাহলে ও পেটে অপারেশন হয়েছে তাই তার পেটে ব্যথা করছে। কি দেখে বুঝলাম, মানে অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস ডিসকমফোর্ট অ্যান্ড পেন স্কেল, মানে পেশেন্টের মানে ডিসকমফোর্ট দেখে বা তুমি পেন স্কেল মেজারমেন্ট করেও এটা বলতে পারছো যে পেশেন্টের কি প্রবলেম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আমরা এবার একটু জেনে নেব, অনেকের মনেই তোমাদের কোশ্চেন আসতে পারে যে মেডিকেল ডায়াগনোসিস নার্সিং ডায়াগনোসিসের মধ্যে তাহলে ডিফারেন্সটা কী, ঠিক আছে। দেখো দুজনই পেশেন্টের জন্য কাজ করছি, আমরা বলেছিলাম দুজনের কেয়ার যেন কখনো কন্ট্রাডিক্ট না করে, দুজনের টার্গেট কিন্তু সেম আছে। দুজন বলতে ডক্টর বা ফিজিশিয়ান এবং নার্সিং পার্সোনেল, আমরা যে কেয়ারটা দিচ্ছি দুজনের প্ল্যানিং কিন্তু, দুজনের টার্গেট কিন্তু সেম, ঠিক আছে। দুজনের ফিডব্যাকও তাই থাকবে যে পেশেন্টটা যে প্রবলেম নিয়ে এসেছিল সে প্রবলেম কিওর হবে, বাড়ি যাবে, ঠিক আছে। তাহলে একটুখানি জাস্ট দেখে নিন যে নার্সিং ডায়াগনোসিস আর মেডিকেল ডায়াগনোসিসের মধ্যে ডিফারেন্সটা কী পড়ছে। তাহলে দেখি, নার্সিং ডায়াগনোসিস বলছে স্টেটমেন্ট অফ নার্সিং জাজমেন্ট দ্যাট মেড বাই নার্স। তাহলে নার্স যে নার্সিং জাজমেন্টটা করছে সেটা স্টেটমেন্টটাকেই বলছি নার্সিং ডায়াগনোসিস। মানে ওই যে তুমি ডায়াগনোসিস করেছো বা যে স্টেটমেন্টটা লিখলে নার্সিং ডায়াগনোসিসে, সেটাই হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। আর মেডিকেল ডায়াগনোসিস সেটা কি হতে পারে, মেডিকেল ডায়াগনোসিস ইজ অলওয়েজ মেড বাই আ ফিজিশিয়ান, ঠিক আছে। নেক্সট কি আছে, ইট ডেসক্রাইবস দ্য হিউম্যান রেসপন্স টু অ্যান ইলনেস অর আ হেলথ প্রবলেম। তাহলে কি নার্সিং ডায়াগনোসিস হচ্ছে হিউম্যানের একটা রেসপন্স যে হ্যাঁ আমার পেটে ব্যথা করছে, বা এটা তার হেলথ ইলনেস বা প্রবলেম, ঠিক আছে। আর মেডিকেল ডায়াগনোসিস কি টোটাল ডিজিজ প্রসেসটাকেই বোঝানো হচ্ছে, যে কলিসিস্টাইটিস এটা একটা ডিজিজ, টোটাল ডিজিজ প্রসেস, কিন্তু আমরা কি লিখলাম সেখানে যে পেন অ্যাবডোমেন, ঠিক আছে। নেক্সট, নার্সিং ডায়াগনোসিস মে চেঞ্জ অ্যাজ দ্য ক্লায়েন্টস রেসপন্সেস চেঞ্জেস। তাহলে আস্তে আস্তে তার পেটে ব্যথাটা কিন্তু কমে যেতে পারে, কিন্তু মেডিকেল ডায়াগনোসিসে যে কলিসিস্টাইটিস ছিল সেটাই কিন্তু থাকবে, সে যতক্ষণ ওখানে ছিল সেটা কিন্তু ডায়াগনোসিসে চেঞ্জ হবে না, ডায়াগনোসিস সেমই থাকছে, কিন্তু তোমার নার্সিং ডায়াগনোসিস কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবে, ঠিক আছে। তার মানে কি পেশেন্টের প্রবলেম ওয়াইজ আমরা কেয়ার দিচ্ছি, ক্লিয়ার। এবার আমরা কিছু এক্সাম্পল দেখো, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। যেমন নার্সিং ডায়াগনোসিসে আমরা লিখছি ইনএফেক্টিভ ব্রিদিং প্যাটার্ন, সেখানে মেডিকেল ডায়াগনোসিসে কী লিখছি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক আছে। নেক্সট, অ্যাক্টিভিটি ইনটলারেন্স, মানে কাজ করতে পেশেন্ট পাচ্ছে না, তাহলে কেন, মেডিকেল ডায়াগনোসিস কী হতে পারে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, বুঝেছ। নেক্সট, অ্যাকিউট পেন, নার্সিং ডায়াগনোসিস, মেডিকেল ডায়াগনোসিস অ্যাপেন্ডিসাইটিস। এগুলো কিন্তু সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হবে, 100% চেঞ্জ হবে, ঠিক আছে। এগুলো জাস্ট একটা করে এক্সাম্পল দিয়েছি, এটা মানেই কিন্তু পেন মানেই অ্যাপেন্ডিসাইটিস এটা ভেবে বসে থেকো না, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্যে যে হোয়াট ইজ নার্সিং ডায়াগনোসিস, হোয়াট ইজ মেডিকেল ডায়াগনোসিস, সেটা বোঝানোর জন্য এখানে কিছু এক্সাম্পল খালি আমি দেখিয়েছি। নেক্সট, ডিস্টার্ব বডি ইমেজ, মানে বডি ইমেজটা নষ্ট হয়েছে, আমরা জানি আমাদের নর্মাল বডি ইমেজ কী আছে সেটা, সেটা মেডিকেল ডায়াগনোসিসে কী টার্ম হচ্ছে, অ্যাম্পুটেশন। এইটা বোঝানোর একটাই উদ্দেশ্য যে তোমরা কিন্তু কখনো মানে মেডিকেল ডায়াগনোসিস লিখে নার্সিং প্রসেস তৈরি করবে না, তাহলে কিন্তু সবই আর কি ভুল হবে। আমাদের যেটা স্পেসিফিক নার্সিং ডায়াগনোসিস তোমরা বুঝতে পেরেছো মনে হয়, তো সেইগুলো কিন্তু আমাদের নার্সিং প্রবলেম, সেইগুলো মানে ক্লায়েন্টের প্রবলেম বা ক্লায়েন্টের সাফারিং, সেইগুলো দিয়ে আমাদের কিন্তু নার্সিং প্রসেসটা রেডি করতে হবে, ঠিক আছে।